আজকের দাওটা কেমন জবরদস্ত হলো বলো তো রাখাল না? কেউ টেরটাও পেল না। হরেশ নরেশ হোক বাহক সদানন্দ, লোককে ঠকিয়ে টাকা হাতানোতেই রয়েছে আনন্দ। যা বলেছে গুরু। আর এই ব্যাপারে তোমার যে জুড়ি মেলা ভার, মালগুলো নিয়ে কেমন নকল টাকার নোটগুলো গজিয়ে দিলে বলো তো, আর ওরা বুঝতেও পারলো না। আরে অত সোজা নাকি রে, আমি হলাম রাখাল হালদার, লোক ঠকানোই আমার কারবার। আর আমি তো এই লাইনে নতুন নই। তা তো বটেই, তা তো বটেই। রাখালদা, আমার গ্রামের পথ এসে গেছে, আমি এবার চলি। তুমি জঙ্গলের পথ ধরবে নাকি? হ্যাঁ রে পল্টু, জঙ্গলের পথ দিয়ে গেলেই তাড়াতাড়ি বড় রাস্তায় উঠতে পারবো। আসি তবে। হ্যাঁ আচ্ছা গুরু। এই রে, জঙ্গলও তো বেশ গভীর হয়ে এলো এদিকে। ইস, এই অন্ধকারে যে পথ দেখাই যাচ্ছে না। এর থেকে পল্টুর সাথে তার গ্রামে চলে গেলেই ভালো হতো। সঙ্গে আবার টাকা পয়সা রয়েছে, এখন কি যে করি। না না, যদি আবার ডাকাত দল জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে, শেষে এই লাভের ধন পিঁপড়েতে খাবে, তার উপরে আমার প্রাণটাও চলে যাবে। আমি বরং একটা গাছের উপরে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল হতেই নেবে হাঁটা দেব। যেমন ভাবা তেমন কাজ। রাখাল সামনের একটা বড় গাছে উঠে বসে পড়ল। সে পুটুলিটাকে গাছের ডালে ভালো করে বেঁধে দিল। তারপর চারিদিকে তাকিয়ে বলল, বাবা, চারিদিকে কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা, একটা জোনাকিও বুঝি কোথাও নেই। সে যাই হোক, জন্তু জানোয়ারের উপদ্রব না হলেই হলো, নইলে আবার সর্বনাশ করেছি। এরা কি ডাকাত দল নাকি? আমরা কি চিতা সাজানোর কাঠ নিয়ে আসবো? আর বাকি যা জিনিস লাগবে আমি নিয়ে আসছি সর্দার। যা, শিগগির যা তোরা। আমার ভাইকে জ্যান্ত দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। শুভ কামনা। এরা করছেটা কি? লোকগুলোকে দেখে তো ডাকাত নয়, বরং আদিবাসী বলে মনে হচ্ছে। আর এটা বুঝি এদের শ্মশান, নইলে লাশ এনেছে কেন? সর্দার, আমরা কাঠের জোগাড় করে ফেলেছি, এবার লাশটাকে চিতায় তুলবো। লাশ? লাশ বলছিস কেন? তুমি উত্তেজিত হও না সর্দার, পরমাত্মা নিশ্চয়ই ওকে জীবিত করে দেবে, তুমি দেখো। তাই যেন হয় রে, তাই যেন হয়। তোরা সকলে এবার একত্রিত হ, সময় এসে গেছে আমার ভাইকে জীবিত করে তোলার। এরা এসব কি বলছে? মৃত মানুষ জীবিত হবে কিভাবে? এও কি সম্ভব নাকি? এই নিন সর্দার, এই নিন। হে জাদুই মশাল, আদিবাসী সর্দার হেমল মুর্মু, আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্যর বিনিময়ে আমার ভাই বিমল মুর্মুর জীবন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লোকটা আবার কি করছে? এরকম অদ্ভুত দৃশ্য তো আগে কখনো দেখিনি। হে জাদুই মশাল, আমার জীবনের সঞ্চিত সমস্ত পুণ্য দিয়ে এই মশাল প্রজ্বলিত করে ভাইয়ের জীবন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। গুরু গম্ভীর স্বরে মেঘ গর্জে উঠল, আর সঙ্গে সঙ্গেই আকাশ থেকে উল্কার মতো একটা অগ্নিপিণ্ড ছিটকে এসে সর্দারের হাতে ধরা মশালের মধ্যে এসে লেগে আগুন ধরে গেল। সর্দার উল্লাসিত হয়ে উঠল, কিন্তু গাছে বসে থাকা রাখালের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এইবার এসেছে সেই মুহূর্ত। এই মশাল ভাইয়ের চিতায় দিতেই সে বেঁচে উঠবে, বেঁচে উঠবে সে। হ্যাঁ, মরা বেঁচে উঠবে? দেখি তো কি হয়। হে মা প্রকৃতি, হে জাদুই মশাল, তোমার চমৎকার দেখাও, জীবন দান দাও আমার ভাইকে,
জীবন দান দাও। সর্দারের কথা শেষ হতেই চিতার ভেতর থেকে মচমচ শব্দ শোনা গেল, আর সকলকে হতভম্ব করে চিতার ভেতর থেকে সর্দারের ভাই বিমল বেরিয়ে এলো। তাকে দেখে সকলে উল্লাসিত হয়ে উঠল, আর রাখালের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বিমল, বিমল, আমার ভাই, আমার ভাই, তুই তুই বেঁচে ফিরে এসেছিস আমার ভাই। এ তো হওয়ারই ছিল সর্দার। তুমি সারা জীবন এত ভালো কাজ করেছো, তোমার পুণ্যের ভাগ যে অনেক। ভাই, আমার ভাই। দাদা, তুই আমার প্রাণ বাঁচিয়ে নিলি দাদা। তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। সকলে দেখো, সকলে দেখো, আমার ভাই ফিরে এসেছে। দেখো আমার ভাইকে। আজকে আজকে আমরা এই খুশিতে উৎসব করব। ভাই আমার। এ তো অবিশ্বাস্য। এই জাদুই মশালের জন্য মৃত মানুষ জীবিত হয়ে গেল। তবে তো চমৎকার হয়ে যাবে। ওই জাদুই মশাল আমার চাই, এটা আমার চাই। এই তোদের মাংস রান্না হলো? আজকে আমার ভাই বেঁচে উঠেছে। আজ জমিয়ে মাংস ভাত খাবো। আরে হ্যাঁ সর্দার, এই তো রান্না প্রায় শেষের দিকে, তুমি আর একটু অপেক্ষা করো। সত্যি দাদা, আজকে তুই আমার জন্য নিজের সমস্ত পুণ্য খরচ করে ফেললি। এতটা ভালোবাসিস আমায়। কি যে বলিস ভাই, শুধু পণ্য কেন, তোর জন্য আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে পারি। যখন তোকে সাপে কেটেছে শুনলাম, আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছিল। আমি জানি দাদা, ভাগ্যিস আমাদের পূর্বপুরুষরা তাদের এই গোপন মশালটা সযত্নে রেখে দিয়েছিল, নইলে আমার বেঁচে ওঠা একেবারেই অসম্ভব ছিল। এই মশালটা থাকতে তোর কিচ্ছু হতো না ভাই। এই মশাল যে কোনো আশীর্বাদের থেকে এতটুকু কিছু কম নয় রে। হ্যাঁ দাদা, যখন ঠাকুরদা তোকে ওই মশালটা দিয়েছিল সেই থেকেই ওটাকে সিন্ধুকে তুলে রেখেছিলিস। আজকে মনে হচ্ছে ভাগ্যিস সেটা আমাদের কাছে ছিল। তোমাদের কথাবার্তা শেষ হলে এবার চলো আমরা সকলে মিলে একসাথে বসে খাবার খাই। বড্ড খিদে পেয়েছে যে। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল ভাই, আয়, চলে আয়। খাও খাও, তোমরা সকলে মত্ত হয়ে খাবার খাও, আর আমি এই ফাঁকে ওই মশালটা চুরি করে চম্পট দিই। এতদিন লোক ঠকে অনেক টাকা কামিয়েছি, কিন্তু আজকে যেটা পেলাম এটা তার চেয়ে অনেক দামি। এই জন্যই আমার নাম রাখাল হালদার। লোক ঠকানোই আমার একমাত্র কারবার। বাবা, ও বাবা, তুমি হাত থেকে এসে পড়েছো। আমার জন্য কি এনেছো বাবা? কি এনেছো বলো না। এই তো খোকা, তোর জন্য আমি খেলনা গাড়িটা এনেছি। দেখ তো কেমন হয়েছে। খেলনা গাড়িটা কি সুন্দর বাবা। এই নান্টু, দেখ বাবা আমার জন্য কি সুন্দর গাড়ি এনেছে। তোর কাছে এরকম গাড়ি নেই। হা হা বু। ভাই, তোর গাড়িটা কি সুন্দর রে, একটু আমাকেও খেলতে দে না রে। বাবা দেখো না, নান্টু আমার থেকে গাড়িটা নিয়ে নিতে চাইছে। ও বাবা। না 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 না, আমি তো শুধু খেলার জন্য। এই কি হয়েছে রে খোকা? এই নান্টু, তোকে বলেছি না এদিকে আসবি না। কথাবার্তা নেই, ভিকিরির বাচ্চার মতো চলে আসবে। ভিকিরির বাচ্চা, ভিকিরির বাচ্চা, নান্টু একটা ভিকিরির বাচ্চা। দাদা, আপনি আপনার মরা ভাইকে ভিখিরি বলছেন? সে যে আপনার নিজের ভাই ছিল। এতই যদি দরদ ছিল তাহলে আমার ভাইটারে খেলে গেল। দাদা,
আপনি কি বলছেন এসব? ঠিকই বলছি, তোমার জন্য শুধু তোমার মতো ডাইনিকে বিয়ে করে আমার ভাইয়ের প্রাণটা অকালে গেল। রাক্ষসী একটা। ছি 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 ছি, আর কত লাঞ্ছনা সইতে হবে আমায়, আর কত? এই নাটক করো না তো, ন্যাকামি যত সব। আপনি ও কারণে আমায় মনে আঘাত দিয়ে কথা বলছেন, এটা ঠিক করছেন না আপনি, আপনি ঠিক করছেন না। আরে যাও যাও, তোমার মতো মেয়ে ছেলের থেকে ঠিক ভুলের পাঠ পড়তে হবে না আমায়। যাও। এটা রান্না হয়েছে? কেন গা, কি হয়েছে শুনি? এই এটা রান্না হয়েছে নাকি? হ্যাঁ, সারাদিন পরে খেটে খুঁটে খেতে বসলাম, আর তুমি এই ছাই পাশ রেঁধেছো? রাগ করো না গো, আসলে আমার শরীরটা ভালো ছিল না। শরীর খারাপ হয়েছে তো মরে তো যাওনি। যত সব আপদ জুটেছে আমারই কপালে, কোনো কম মন নয়। রাখাল, এই তোর কি সর্বনাশ হয়েছে দেখ। হায় 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 হায়। কি হয়েছে রে, এরকম করে চেল্লামেল্লি করছিস কেন? ওরে তোর খোকা আর তোর ভাইয়ের ছেলে নান্টু পুকুরের জলে ডুবে গেছে রে। শিগগির চল। কি বলছিস? কি বলছিস? খোকা! সকলে দেখলো পুকুরে স্নান করতে নেমে খোকা আর নান্টু ডুবে মারা গেছে। মিনু আর রাখালের বউয়ের আর্তনাদে গ্রামের আকাশ বাতাস যেন কেঁপে উঠল। মিনু নান্টুর ওপর আছড়ে পড়ে বলল, নান্টু, এটা কি হয়ে গেল বাচ্চা? হে ভগবান, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলে, আর এখন ওকেও। এবার আমি কি নিয়ে বাঁচবো? আরে ভগবানের কি বিচার, স্বামীর পরে ছেলেটাকেও কেড়ে নিল। খোকা, ও খোকা, চোখ খোল বাবা। তোর বাবা তোর জন্য অনেক খেলনা নিয়ে আসবে, একটিবার চোখটা খোল বাবা। রাখালের বউটাও তো কেঁদে কেঁদে সার, সবই কপালের ফের। নইলে বাচ্চাগুলো তো প্রায় স্নান করতে যায়, এরকম তো কখনো হয়নি। নান্টু, এভাবে তোর মাকে ছেড়ে যাস না বাবা, আমার যে কেউ নেই। না না না, এইভাবে বসে থাকলে চলবে না। আমি জানি আমায় কি করতে হবে, আমি জানি। কি করবি তুই রাখাল? আমার কাছে একটা জাদুই মশাল আছে, যেটা দিয়ে যে চিতায় আগুন দেবে তার পুণ্যের জোরে মৃত মানুষ বেঁচে উঠবে। হ্যাঁ রে রাখাল, পুত্র শোকে তুই কি উন্মাদ হয়ে গেলি? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এটা হতে। তোমরা গিয়ে চিতা সাজাও, আমি আসছি, এক্ষুনি আসছি। রাখাল গেল কই? কি সব আবল তাবল বলে গেল বলতো দেখি। ওই তো এসে পড়েছে। আরে রাখাল, এবার ছেলে আর ভাইয়ের ছেলের এই মুখাগ্নিটা করে দে দেখি। মুখাগ্নি করব, তবে সেটা ছেলেকে পুনরায় বাঁচিয়ে তোলার জন্য। হে জাদুই মশাল, আমি রাখাল হালদার। আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য দিয়ে তুমি আমার মৃত ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এটা কি করছে রাখাল? হে জাদুই মশাল, আমার জীবনের সঞ্চিত সমস্ত পুণ্যের বিনিময়ে আমার ছেলের জীবন দান করো। কি হলো রে রাখাল? এ তো কিছুই হচ্ছে না রে। হবে হবে, আমি দেখেছি এটা হয়। হে জাদুই মশাল, আমার জীবনের সঞ্চিত সমস্ত পুণ্যের বিনিময়ে আমার ছেলের জীবন দান করো। আরে হচ্ছে না কেন? ওরে রাখাল, এসব বুঝবো কি রে? এটা কি হয় নাকি? তারপরে তোর পুণ্য আছেটাই বাকি। হ্যাঁ, এই ছেলেটা বাঁচবে। মশালে আগুন প্রজ্বলিত হচ্ছে না দেখে রাখাল উন্মাদের মতো হয়ে গেল। সে উত্তেজিত হয়ে মশালটা হাত থেকে ফেলে দিতে যাবে, ঠিক সেই সময়ই তার বউ সেখানে এসে তার হাত থেকে মশালটা কেড়ে নিয়ে আকাশের দিকে চিৎকার করে বলে উঠল, হে জাদুই মশাল,
আমি বিমলা হালদার আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্যের বিনিময়ে আমার ছেলের জীবন দান করো। ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। তুমি তুমি বলতে আগুন ঝুলে গেল, আর আমি এতক্ষণ ধরে বলছি। তার মানে আমি এতটাই পাপী, এতটাই অপরাধী। ওই দেখো, মরা খোকা যে বেঁচে উঠেছে। এটা কি করে সম্ভব বলো তো? এই দেখো দেখো, এই সবাই দেখো। খোকা, আমার খোকা, খোকা। সারা জীবন ধরে এত পাপ করেছি, এত অন্যায় করেছি যে আমার ছেলের প্রাণটুকু বাঁচাতে পারলাম না। ধিক্কার আমায়, ধিক্কার। এই নে মিনু, এবার নিজের ছেলের প্রাণ ফিরিয়ে দে। এরপর মিনুও সেই জাদুই মশাল দিয়ে নিজের ছেলের প্রাণ ফিরিয়ে দিল। রাখাল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাখালের বউ তার কাছে গিয়ে বলল, এখন বুঝলে তো, জীবনে পাপের থেকে পুণ্যের ভার অনেক বেশি। হ্যাঁ, ও বুঝেছি। সারা জীবন শুধু মানুষের ক্ষতি করেছি, কিন্তু আজ বুঝলাম আমার হাত যে একদম খালি। আমি জানি না এই মশাল তুমি কোথায় পেয়েছো, তবে এটুকুই বলবো, যার জিনিস তাকে ফিরিয়ে দিয়ে এসো। মনে রেখো, পুণ্য সঞ্চয়ের চেয়ে বড় আর কিচ্ছু নেই। এটা কি করে হলো দাদা? মশালটা যে এখানেই ছিল। আমি জানি না ভাই, কিন্তু এটুকু জানি যে এর জন্য আমি দায়ী। আমি পারিনি রে পূর্বপুরুষদের এত মূল্যবান জিনিসকে আগলে রাখতে। নিজেকে দোষী করো না ভাই, এতে তোমার কোনো দোষ নেই। দোষটা আমার লোভের। তুমি কে? আমি এক লোভী স্বার্থপর মানুষ। সেদিন রাত্রে তুমি তোমার ভাইকে জীবিত করে তুলেছিলে, আর সেই দেখেই আমি এই মশাল চুরি করেছিলাম। এই নাও তোমাদের মশাল। তোর এত সাহস? ভাই দাঁড়া, কিন্তু তুমি যখন এটা চুরি করেছিলে তখন ফেরত দিতে এলে কেন? অনুশোচনায় দগ্ধ হয়ে এসেছি ভাই। চিরকাল শুধু নিজের কথা ভেবেছি, নিজের জন্য ভেবেছি, কিন্তু আজ আমি নিজের ভুল বুঝেছি। তার মানে এখন থেকে আমি নতুন জীবন শুরু করতে চাই। সমস্ত খারাপ জিনিস দূর করে ভালো মানুষ হয়ে উঠতে চাই। সত্যি ভাই, মনে রেখো, এই ভালো কর্মের থেকে বড় আর কিছু হয় না। কারণ কর্মই হলো এমন এক জিনিস যা মৃত্যুর পরেও তোমার সাথেই যায়।